একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনজন মহিলা, একজন মা, একজন বান্ধবী এবং একজন গৃহবধূ। দেখুন, রাজনীতিতে তর্কের বিষয় অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সবটাই ফলাফল ভিত্তিক। গত 48 ঘন্টায় বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে যে ত্রিফলা আক্রমণ শানানো হয়েছে শাসকের বিরুদ্ধে, সেখানে মহিলা মুখ্যমন্ত্রীর পিছুপা হওয়ার জায়গা থাকে বইকি। তবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে যেটা উঠে আসছে সেটা হলো, এরা একা একা দাগ কাটতে না পারলেও তিনজন একসঙ্গে সেই ধাক্কাটা কি দিতে পারবেন? 48 ঘন্টা আগে বিজেপিতে যোগদান করেছেন টুম্পা কয়াল। আর এই টুম্পা কয়াল তিনি প্রার্থী হবেন কিনা জানা নেই, তবে অবশ্যই বিজেপির নির্বাচনী লড়াইয়ের প্রচারে তিনি থাকবেন। টুম্পা কয়াল নামটার সাথে সাথেই উঠে আসে পশ্চিমবঙ্গের একটি ঘটনার স্মৃতি, কারণ এই ঘটনাকে বহুবার উদাহরণ হিসেবে ব্যবহার করতে হয়েছে। এই ঘটনার স্মৃতি আজও দগদগে, কারণ পশ্চিমবঙ্গে এরপর বারবার একই ধরনের ঘটনা দেখতে পাওয়া গেছে। আর এই ঘটনার স্মৃতি সামনে উঠে আসলেই উঠে আসে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর ব্যর্থতার ইতিহাস, সেই কামদুনির ঘটনা। 2013 সালের জুন মাসে যখন সেই ঘটনা ঘটেছিল, কলেজ ফেরত যাত্রীর ওপরে যে বর্বরতা, যে আক্রমণ নেমে এসেছিল, তার ঠিক 10 দিন বাদে 17ই জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সম্মুখ সমরে নেমে পড়েছিলেন টুম্পা এবং মৌসুমী কয়াল। মুখ্যমন্ত্রীর আক্রোশের বিরুদ্ধে লড়াই, বিচার পাওয়ার জন্য লড়াই, দুটোরই জের চলেছিল দীর্ঘ সময়। ততদিনে যদিও শাসকের অনেক কিছুর অভ্যেস হয়ে গেছে, ছোট্ট ঘটনা বলার অভ্যেস হয়ে গেছে, যার সঙ্গে ঘটনা ঘটেছে যিনি অভিযোগ করছেন তার দিকে আঙুল তুলে তাকেই অনেক কিছু দাগিয়ে দেওয়ার অভ্যেস হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই লড়াই চলেছে। আর রাজনৈতিক টানাপোড়েনের কথা যদি বলেন, তাহলে এই নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে। 2017 সালে বিশেষ করে ওই ঘটনার 4 বছর যখন পূর্ণ হচ্ছে, সেই সময় জুন মাসে 7ই জুন দিলীপ ঘোষ তিনি কামদুনিতে গিয়ে নির্যাতিতার শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। টুম্পা কয়াল মৌসুমী কয়ালের সঙ্গে তিনি দেখা করেছিলেন, এবং তারপর যখন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, দেখুন, টুম্পা এবং মৌসুমী কয়াল প্রতিবাদী মুখ, তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওনারা দলে যোগদান করবেন কিনা সেটা সম্পূর্ণভাবে ওনাদের ব্যক্তিগত বিষয়। এবং তারপরে দিলীপ ঘোষ টুম্পা এবং মৌসুমী কয়ালের হাতে পদ্মফুল তুলে দিয়েছিলেন। সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন দিলীপ ঘোষ উত্তর দিয়েছিলেন, ইশারাই কাফি, বাকিটা নিজেরা বুঝে নিন। আর সেই সময় ওই এলাকায় রীতিমতো রাজত্ব করে বেড়াচ্ছেন, দাপিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় বলেছিলেন, প্রত্যেক বছর 7ই জুন আমরা কামদুনিতে যাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কামদুনির পাশে আছেন, আর সেই কারণেই তো বিচার পাওয়া গেছে। বিজেপি তখন কোথায় ছিল? এখন বিজেপি মায়া কান্না কাঁদতে এসেছে। এখন এই সময়ে কে কোথায় কিভাবে রয়েছেন, সেই হিসেবটা কিন্তু বর্তমানে খুব স্পষ্ট। তারই সঙ্গে এখানে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কামদুনির এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যারা প্রতিবাদী, তাদের মাওবাদী বলেও কিন্তু আখ্যা দিয়েছিলেন। কামদুনির সঙ্গে যেরকম যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই রকমই আরও একটা জায়গার সঙ্গে বেশ গভীর যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, আর সেই জায়গা হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী এবং 2024, মনে করে দেখুন, 2024-এ সন্দেশখালীর ঘটনায় একের পর এক মোড় আসছে। সেখানে রয়েছে শেখ শাহজাহান, সেখানে তৃণমূল কংগ্রেস দাপিয়ে বেড়াচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালীতে রীতিমতো রাজত্ব চালাচ্ছেন। সন্দেশখালীর জমি, বাড়ি, বাজার, দোকান, বাড়ির মেয়ে, কোনো কিছুই শেখ শাহজাহানের হাতের বাইরে নেই। একের পর এক অভিযোগ উঠে আসছে। এই সন্দেশখালীতে এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানকে সযত্নে লালন পালন করেছিলেন কে? শেখ শাহজাহানের ওপরে সযত্নে কে হাত রেখেছিলেন, সেই কথা খুঁজতে গিয়ে বারবার বেরিয়ে আসে একটা নাম, আর সেই নাম জ্যোতিপ্রিয় মল্লিক। বারবার এই অভিযোগের কথা উঠে এসেছে যে শেখ শাহজাহানকে লালন পালন করে সযত্নে বাড়িয়ে তুলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এই সন্দেশখালী থেকে আরও একটা নাম সেই সময় উঠে আসে, রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদী মুখ, এবং লড়াইয়ের প্রথম ধাপেই তাকে নামানো হয় নির্বাচনী লড়াইতে, তাও আবার লোকসভা নির্বাচনের লড়াইতে। আর এই লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল তাকে বিজেপির তরফ থেকে। সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত একটি বিধানসভা। এবার এই বসিরহাটে তৃণমূলের এর আগে সাংসদ ছিলেন নুসরাত জাহান। বেগতিক দেখে নুসরাত জাহানকে 2024-এ তৃণমূল কংগ্রেস আর টিকিট দেয়নি। রেখা পাত্রর বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূলের তরফ থেকে বসিরহাটে নিয়ে আসা হয়েছিল অত্যন্ত বিতর্কিত একটি নামকে, এবং তিনি হচ্ছেন হাজী নুরুল ইসলাম। এই লড়াই রেখা পাত্র জিততে পারেননি, তিনি পরাজিত হন। হাজী নুরুল ইসলাম তিনি জিতে বসিরহাটের সাংসদ হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু এরপর দুটো জিনিস হয়। এক, দেখা যায় যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। এবং দুই,
হাজী নুরুল ইসলাম তিনি জয়লাভ করলেও সেই জয়ের আনন্দ বেশি দিন ভোগ করতে পারেননি, কারণ এরপরে হাজী নুরুল ইসলাম প্রয়াত হন। তাহলে বর্তমানে সন্দেশখালীতে শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহান হাজতে, এবং সেই এলাকাতে হাজী নুরুল ইসলামও নেই। তাহলে এইটাই রাজনীতির মজা। দেখুন, শেখ শাহজাহান বর্তমানে জেলে রয়েছেন। শেখ শাহজাহানের পিঠের ওপর যিনি হাত রেখেছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিনা 3 বারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, রাজ্যের অন্যতম দাপুটে নেতা, শাসক দলের অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি 2023 সালে গ্রেপ্তার হন রেশন দুর্নীতির মামলায়। রেশন দুর্নীতির অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। হাজার হাজার কোটি কোটি টাকার রেশন দুর্নীতির মাথায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এই অভিযোগ উঠে এসেছিল। 14 মাস জেল খেটে তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই মামলা চলছে, অভিযোগ এখনো রয়েছে। তবে সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই আবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। হাবড়া থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে এবং স্বমহিমায় নির্বাচনী প্রচারে লড়াইয়ের ময়দানে আবার নেমে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার পুরনো বিধানসভা, তার পছন্দের বিধানসভা, হি ইজ ব্যাক। তারই সঙ্গে ফিরে এসেছেন আরো একজন, আর সেই নাম হচ্ছে রেখা পাত্র। নির্বাচনী লড়াইতে তিনি আরো একবার এসেছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রের পরাজয়ের পরে দেখা গিয়েছিল বেশ কিছুদিন তিনি খানিকটা বসে গিয়েছেন, তাকে সেভাবে সামনে দেখতে পাওয়া যায়নি। কিন্তু বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে তিনি আবারও এসেছেন। কিন্তু আবারও এখানে একটা টুইস্ট, আর সেটা হচ্ছে রেখা পাত্রকে বিজেপির তরফ থেকে এবারে সন্দেশখালী থেকে প্রার্থী করা হয়নি, তাকে প্রার্থী করা হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। এবং এই মুহূর্তে রেখা পাত্রকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাই নয়, তার নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করার পরে সেখানকার স্থানীয় যে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা টায়ার জ্বালিয়ে কার্যালয়ে ভাঙচুর করে প্রার্থী সম্পর্কে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। রেখা পাত্রকে তাদের প্রার্থী হিসেবে পছন্দ নয়, মেনে নিতে পারছেন না, সে কথা তারা বারবার জানিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠে আসে যে সন্দেশখালী কেন নয়, হিঙ্গলগঞ্জে কেন রেখা পাত্রকে নিয়ে যাওয়া হলো? সন্দেশখালীতে তাহলে রাজনৈতিক সমীকরণ কি বদলেছে? একটা সময় যারা পাশে ছিলেন তারাও কি বদলে গেছেন? কিছু সময় আগে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সফর করেছিলেন, তার ঠিক আগেই সন্দেশখালীর স্থানীয় নেতা সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল, তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। কে এই সুজয় মণ্ডল? সন্দেশখালীতে আন্দোলন যারা গড়ে তুলেছিলেন তার মধ্যে অন্যতম নাম সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল। শাসক বিরোধী আন্দোলন গড়ে তোলা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিতর্কিত নেতারা সন্দেশখালীতে কাজকর্ম যা চালাচ্ছিলেন, যে অভিযোগগুলো উঠে এসেছিল, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে মহিলাদের একত্রিত করা, একজোট করা, এই কাজটা যিনি করেছিলেন তার নাম সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার। তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। এবং তারপরে কি তাহলে সন্দেশখালীতে রাজনৈতিক সমীকরণ, প্রতিবাদ, আন্দোলন সবকিছুই বদলে গেছে? প্রতিবাদ যদি বেঁচে না থাকে তাহলে প্রতিবাদী মুখ কি বেঁচে থাকতে পারে? এবারের নির্বাচনে রেখা পাত্রের ফলাফল এই প্রশ্নের জবাব দেবে। সবশেষে বলি পানিহাটির রত্না দেবনাথের কথা। আরজি করে সেই নির্মম নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গের বাঙালির মন থেকে মুছে গেছে, মলিন হয়ে গেছে, এই বিশ্বাস আমার নেই। আর এই বিশ্বাসের উপরে ভর করেই এবার নির্বাচনী লড়াইতে ময়দানে নেমেছেন অভয়ার মা, বিজেপির প্রার্থী পানিহাটি বিধানসভা থেকে রত্না দেবনাথ। এবং রত্না দেবনাথ তিনি বলছেন যে দেখুন, কোনোদিন ভাবিনি যে আমাকে রাজনীতি করতে হবে। আমাদের 3 জনের অত্যন্ত সাধারণ পরিবার ছিল। আমার মেয়েটা খুব পরিশ্রম করত, আমরা দুজনেও পরিশ্রম করতাম, খুব ভালো ডাক্তার ছিল সে, কিন্তু কর্মস্থলে যেভাবে নির্মমভাবে, নৃশংসভাবে আমার মেয়েটাকে খুন করা হলো এবং তারপর 2 বছর কেটে গেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে আমার মেয়ে। অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ তিনি বলছেন বাংলার মানুষ আবেগের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, আবেগের জায়গা থেকে তারা এসে আমার মেয়ের জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু আন্দোলন যারা সংগঠিত করেছিলেন তারা যেভাবে দাঁত নখ বের করেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। তারা এই আন্দোলন নিয়ে রাজনীতি করছেন, এইটাই হচ্ছে অভয়ার বাবার বক্তব্য। এবং তারই সঙ্গে তিনি বলছেন, এটাই যদি প্রথম থেকে আপনাদের উদ্দেশ্য ছিল তাহলে আপনারা আন্দোলনটা করলেন কেন? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে এমন একটা দলের সঙ্গে তারা গিয়ে যুক্ত হয়েছেন যে দলের মধ্যে বহু নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, এবং তারপরে তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে সেই নির্যাতিতা এবং তার পরিবারের ওপরে দমন পীড়ন চালিয়েছেন, সেই ঘটনার কথাও বারবার উঠে এসেছে। এই রকম একটি দল শর্ত সাপেক্ষে বিচার এনে দেবে, এই ভাবনাটাও সোনার পাথর বাটির মতো। তবে তারই সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে যে তবে এই বাস্তবটাও স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই যে
একজন সন্তানহীনা মা কতটা অসহায় জায়গায় থাকলে তিনি নিজেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেন, এটা তার জায়গায় না থাকলে বোঝা অসম্ভব। এবং সেই কারণেই অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়ায় ওনাকে ট্রোল করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, তারা এই কথাটা মনে রাখবেন, তার অসহায়তার অনুভূতিটাকে মনে রাখবেন। এই মুহূর্তে অনেকে অনেক রকম বক্তব্য সামনে রাখবেন, মতামত সামনে রাখবেন, অনেকেই অনেক কথা বলবেন। আপনি কোনোটার পক্ষে সরব হতে পারেন, কোনোটার বিপক্ষে সরব হতে পারেন, কিন্তু আলটিমেটলি মনে রাখবেন, নির্বাচনী লড়াইয়ের ময়দানে তিনি যখন নেমে পড়েছেন তখন উত্তর দেবে একমাত্র ফলাফল, হয় তিনি জিতবেন, না হলে তিনি হারবেন, এবং সেটাই হবে উত্তর। অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন তার নাম তীর্থঙ্কর ঘোষ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। অভয়া কাণ্ডের একের পর এক ঘটনায় কিন্তু সেই নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিধায়ক নির্মল ঘোষ, তার বিরুদ্ধে একাধিক সময় অভিযোগের আঙুল উঠেছে। অভয়ার বাবা মা বহুবার তার বিরুদ্ধে নানা রকম অভিযোগের কথা সামনে এনেছেন। তারই ছেলের বিপরীতে এখন লড়ছেন রত্না দেবনাথ। আর বামেদের তরফ থেকে এখানে প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্ত, যিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন, গ্রেপ্তারও হয়েছেন। আজ আপনি নীতি নৈতিকতার দিক থেকে যদি তাকান, তাহলে টুম্পা কয়াল, রেখা পাত্র, রত্না দেবনাথ, তারা শুধুমাত্র শাসকের নীরবতার বিরুদ্ধে মুখ তাই নয়, পরোক্ষভাবে সমস্ত অত্যাচারীদের পাশে দাঁড়ানো মুখ তারা এই মুহূর্তে লড়াইতে নেমেছেন শাসকের বিরুদ্ধে, এবং তারা এই মুহূর্তে বেছে নিয়েছেন বিজেপিকে, কারণ তারা মনে করেছেন বিজেপি তাদের সেই লড়াইয়ের মঞ্চটা দিতে পারে। আর বিজেপি তাদের বেছে নিয়েছে তার কারণ, বিজেপি এই মুহূর্তে যে লড়াইটা লড়ছে সেখানে মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের শাসক দলের ব্যর্থতার নিদর্শন, জ্বলন্ত নিদর্শন, এর থেকে বড় আর কি বা হতে পারে। তবে এখানে কয়েকটা বিষয় আছে, আর সেটা হচ্ছে এই তিনটে ঘটনা নিয়েই বারবার পশ্চিমবঙ্গে কিন্তু আন্দোলন গড়ে উঠেছে, বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে, এগুলোকে ভোটের ইস্যু হিসেবে সামনে আনা হয়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন বারবার। 2016 জিতেছেন, 2021 জিতেছেন, 2024 জিতেছেন। তাহলে এবার কি হবে? এইবারে ভোটের মাধ্যমে মানুষকে অন্যরকম কোনো জবাব দেবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই বিতর্কিত। যেমন অভয়ার ঘটনা নিয়ে যখন গোটা রাজ্যে তোলপাড় হচ্ছে, তারপর থেকেই এই পর্যালোচনা বারবার হয়েছে যে এই ঘটনার প্রভাব গ্রামাঞ্চলে ভোটের ব্যালট বাক্সে কতটা দেখতে পাওয়া যেতে পারে বা পারে না, সেই নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তাহলে এবার কি অন্যরকম কিছু দেখতে পাওয়া আদৌ যেতে পারে? তবে হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, তিনজনকে একসঙ্গে যদি আপনি দেখেন, তাহলে একটা বৃহত্তর বৃত্ত কিন্তু আপনার সামনে উঠে আসে, একটা বৃহত্তর চিত্র উঠে আসে, যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের গ্রাম, শহর, মফস্বল তিন জায়গাতেই একই পরিণতি। তিনটে জায়গাতেই কিন্তু বিচার নেই, তিনটে জায়গাতেই মহিলারা লাঞ্ছিত, লুণ্ঠিত, নির্যাতিত এবং বিচার নেই। গ্রাম, শহর, মফস্বল বিচার নেই। 15 বছরের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালের তিনটে ল্যান্ডমার্ক ঘটনা, তিনটেতেই মহিলারা অত্যাচারিত এবং বিচার নেই। তাহলে